একজন থাকতো, ডেবরা। সে আমাদেরই গ্রামের ছেলে। রজতবাবু এলে সে বাবুর অনেক ফাই ফরমাস খেটে দিত। বাবুকে নিয়ে পথ ঘাট চিনিয়ে বনে বাজারে যেত। এবারে আমার বাবার নিখোঁজ হওয়ার খবর শুনে একটু ভয় পান উনি। ডেবরা তাই রাতে হরিণীকুঞ্জের ঘেরা বারান্দায় থেকে ওকে পাহারা দিত। আচ্ছা, সেই ডেবরা এখন কোথায়? জঙ্গলে গেছে শুকনো কাঠ আনতে। বেলায় এলে দেখা করতে বলবো। আমরা ওদের সঙ্গে নদী পার হয়ে গেলাম ওপারে। তারপর অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে ফিরে এলাম এক সময়ে। অনেক বেলায় ক্ষীর নদীতে স্নান করে দারুণ তৃপ্তি পেলাম আমরা। ঘটি ডুবিয়ে মগ ডুবিয়ে স্নান, ছেলে মেয়ে সবাই, কোনো লজ্জা সম্ভ্রমের বালাই নেই। মেয়েরা অবশ্য স্নান করে ভিজে কাপড়েই ঘরে গেল। ক্ষুদ্র জনজীবন এখানে খুবই স্বাভাবিক। আদৌ এখানে কোনো আতঙ্ক আছে বলে আমার মনে হলো না। যাই হোক, স্নানান্তে আমরা রূপাদের ওখানেই গেলাম। পেট ভরে দারুণ খাওয়া দাওয়া হলো ওদের ওখানে। ডাল ভাত, আলু পেঁয়াজ ভাজা ও ডিমের ঝোল। চম্পালালের বউ যত্ন করেই রেঁধেছেন সব। খাওয়া দাওয়ার পর আমরা হরিণীকুঞ্জে বিশ্রাম নিচ্ছি। ঠিক তখনই 14-15 বছরের একটি কিশোর ছেলে দেখা করতে এলো আমাদের সঙ্গে। এরই নাম ডেবরা। দেখেই মনে হলো দারুণ সহজ সরল ছেলেটি। আমরা আদর করে ওকে ডেকে আমাদের ঘরে বসালাম। তারপর সেদিন ভোরে রজতদার নিখোঁজ হওয়ার ব্যাপারে ওকে নানা রকম প্রশ্ন করতেই ও এমন কিছু বলল যাতে এই হতাশার অন্ধকারেও একটু আশার আলো দেখতে পেলাম আমরা। ডেবরা বলল, এই যে দেখছেন ক্ষীর নদী, নদীর ওপারে টিলা পাহাড়, তার উপরে ওই যে ঘন বন ও পাহাড়, সেখানে ছিল মায়াদেবীর মন্দির। সেই মন্দিরে ডাকাতেরা আগে নরবলি দিত, আর মন্দিরের ভেতরে ডাকাতির ধনরত্ন লুকিয়ে রাখত। তা একবার কিভাবে যেন ইংরেজ পুলিশরা অতর্কিতে হানা দিয়ে 7 ডাকাতকেই ধরে ফেলে। শুনেছি তাদের নাকি দ্বীপ চালান হয়। ইংরেজ পুলিশরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ডাকাতির ধন কিছুই উদ্ধার করতে পারেনি। মন্দিরের দেওয়াল ভেঙে চাতাল ভেঙেও কিছু পায়নি। সেই থেকে মন্দির ভাঙা অবস্থাতেই পড়ে আছে। কেউ যায় না ওখানে। কেনই বা যাবে? উনি তো ডাকাতের দেবী। তাছাড়া এখান থেকে দূরত্ব অনেক। তার উপর বুনো হাতির দাপটও ওদিকে আছে। শুভম বলল, অন্য জন্তু জানোয়ার? সব কিছুই ওখানে থাকা সম্ভব। তুমি কখনো গেছো ওদিকে? ভুলেও কখনো যায়নি ওখানে। আমি কেন, এখানকার কেউ যায় না ওদিকে। কেন যায় না কেন? শুনেছি কেউ ওখানে গেলে নাকি আর ফেরে না। তার মানে এর আগেও কেউ না কেউ ওখানে গেছে এবং ফেরেনি। না, এমন কিন্তু কোনোদিন শুনিনি। শোনবার কথাও নয়, কতই বা বয়স ওর। তবে ওর কথায় এটুকু পরিষ্কার হলো যে হালফিলের এইসব মানুষদের নিখোঁজ হওয়ার কেন্দ্রবিন্দু ওই মায়াদেবীর মন্দিরকে ঘিরেই। আমরা যখন ডেবরার মুখ থেকে এইসব কথা শুনে নিজেদের মধ্যে আলোচনা করছি, ঠিক তখনই দারুণ উৎকণ্ঠা নিয়ে ছুটে এলো রূপা। বলল, শিগগিরই আসুন, সর্বনাশ হয়ে গেছে। ব্যাপার কি? কি হলো হঠাৎ? বুনির বাবা। বুনির বাবা মানে জয় কিষান, সেও কি নিখোঁজের তালিকায়? না না, শহর থেকে ফেরার পথে জঙ্গলের ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছে। চোখ মুখ খাবলে মাথা থেতলে দিয়েছে ওর। আমরা সঙ্গে সঙ্গে ছুটলাম। গিয়ে দেখলাম রক্তাক্ত জয়কিষণ বিভৎস চেহারা নিয়ে পড়ে আছে ওদের ঘেরার উঠোনে। জঙ্গলের পথে আক্রান্ত হওয়ার পর ও যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, তখন কয়েকজন গ্রামবাসী ওকে দেখতে পেয়ে একটা শকটে করে নিয়ে আসে। জয়কিষণের ছোট ছোট ছেলে মেয়ে, বুনি, ওর মা সবাই কান্নাকাটি করছে। সত্যি কি মর্মান্তিক, সে দৃশ্য দেখা যায় না। রূপার মা, অন্যান্য গ্রামবাসী ও প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছে জয়কিষণের বউকে, বুনিকেও। আমি রূপাকে আড়ালে ডেকে বললাম, এই যে তোমরা বলো এখানে বন্যজন্তুর উপদ্রব নেই, তাহলে জয়কিষণের এই হাল কি করে? রূপা বলল, পাহাড় জঙ্গলের দেশ, বাঘ ভাল্লুক যে একেবারেই নেই তা কি করে বলি। তবে উপদ্রব নেই। আমরা তো বনে কাঠ আনতে, শালপাতা আনতে প্রায় যাই। কখনো তেমন কিছু চোখে পড়েনি আমাদের। আক্রান্তও হইনি। শুভমও এবার আমাদের দিকে এগিয়ে এলো। বলল,
এবারেই রহস্যের কিনারা হবে। যে কজন মানুষ নিখোঁজ হয়েছে এরা সবাই তাহলে ভাল্লুকেরই শিকার। আমি হেসে বললাম, হ্যাঁ, তবে কি না ছদ্মবেশে ভাল্লুকের শিকার। শুভম বলল, তার মানে ভাল্লুকের দ্বারা এ কাজ হয়নি। ভাল্লুকের কাজ এই নয় কোনো মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া। বাঘ মুখে নিয়ে গভীর জঙ্গলে চলে যেতে পারে। এ কাজ করলে বাঘ মানুষকে হয়। মাঝে মধ্যে গ্রামে হানা দিয়ে গরু বাছুর নিয়ে যায়, তর্জন গর্জন করে। আর ভাল্লুকের কাজ হলো চোখ মুখ খাবলে বুক পেট চিরে ফালা ফালা করা। এক্ষেত্রে সেসব কিছুই হয়নি। মাথায় আঘাত দিয়ে মাথা ভেঙে দেওয়া হয়েছে আর ধারালো অস্ত্র দিয়ে মুখের বিকৃতি ঘটানো হয়েছে। আমার কথা শুনে শিউরে উঠল শুভম। বলল, তাহলে তো দেখছি রজতদারও এই একই পরিণতি হয়েছে। দেবরার মুখেই তো শুনলাম হরিণীকুঞ্জের নিচে গিয়েই চিৎকার করে উঠেছিল রজতদা। রূপা বলল, আমার বাবা তো মাঝরাতে কিসের যেন একটা আলো দেখে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ। আমি বললাম, দু একদিনের মধ্যেই এই রহস্যের কিনারা হয়ে যাবে। আজ থেকে সতর্ক পাহারা থাকবে আমাদের। রূপা, প্রয়োজনে ডোবরাকে নিয়ে তুমিও থাকবে আমাদের হরিণীকুঞ্জে। জয় কিষণের হত্যাকারী, তোমার বাবা ও রজতদার অপহরণকারী আজকালের মধ্যেই পায়ে ধুলো দেবে আমাদের হরিণীকুঞ্জে। তেমন বুঝলে আমরা নিজেরাও যাব ওই মায়াদেবীর অরণ্যে। আমার কথা শেষ হতেই ডোবরা ছুটে এসে বলল, আমিও যাব আপনাদের সঙ্গে, আমি আপনাদের পথ চিনিয়ে নিয়ে যাব। ওর কথা শুনে অবাক হয়ে বললাম, তুই কি করে পথ চিনিয়ে নিয়ে যাবি? তুই তো কখনো যাসনি ওখানে। তখন আমি মিথ্যে কথা বলেছিলাম বাবু। আমি সঙ্গে গেছি, হরিণীকুঞ্জের বাবুর সঙ্গে গেছি। তাহলে এ কথা বলিসনি কেন তখন? ভয় বলেনি, যদি ওদের মতো আমিও হারিয়ে যাই। বললাম, তুইও একদিন হারিয়ে যাবি। নেহাত তুই ছোট বা ওদের প্রতিদ্বন্দ্বী নয় বলেই তোকে ওরা বাদ রেখেছে। ওর কথা শুনে রূপা বলল, কিন্তু তুই তো এই কথা আমাকে কখনো বলিসনি। বাবুরা যে বারণ করেছিল। আমার মনে এবার সন্দেহের দানা বাঁধল। রূপাকে বললাম, আচ্ছা, এর আগে যারা নিখোঁজ হয়েছিল তারা যেন কারা? ওই তো ছেদিলাল, সূর্যদাস, বাসদেও আর লবণদেও। আচ্ছা, এদের পরিবারের সঙ্গে কি এখন দেখা করা যেতে পারে? না, ছেদিলালের সংসার নেই। সূর্যদাসের এক মেয়ে ছিল, কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, বউটা রুগ্ন। বাসদেব ও লবণদেওর পরিবারের লোকেরা ওদের নিখোঁজ হওয়ার পরই দেশের দিকে চলে যায়। সে কি, তাহলে কি এটা ওদের দেশ নয়? না, ওরা তো বিহারি লোক। শুনেছি জন্মানোর অনেক আগে থেকেই ওরা এখানে আছে। আমি বললাম, জয় কিষণের ব্যাপারে কি করবে তাহলে গ্রামের লোক? থানা পুলিশে খবর দেবে? একটু পরেই নদীর ধারে জ্বালিয়ে দেবে ওকে। আমি বললাম, সেই ভালো। সব কিছু শেষ হলেই ডেবরাকে নিয়ে চলে এসো হরিণীকুঞ্জে। শুধু মনে রেখো, ডেড বডি যখন পাওয়া যায়নি তখন তোমার বাবা আর রজতদা দুজনেরই আশা একেবারে ছেড়ে দেওয়া যায় না। মনে হচ্ছে কোনো দুষ্টু চক্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য কোথাও ওদের গুম করে রেখেছে। তাহলে বাকিরা? তদন্তের পরই জানা যাবে। আমরা সেই শোকার্ত পরিবেশের বাইরে এসে হরিণীকুঞ্জে ফিরে এলাম। জয় কিষণের শেষকৃত্য হলো সন্ধ্যার আগেই। সন্ধ্যার পর কতগুলো মোটা মোটা রুটি আর ডাল নিয়ে রূপা এলো ডেবরাকে সঙ্গে করে। কিছুটা সময় আমরা গল্প করে কাটালাম। রূপা বলল, বাবা যে কখনো ওখানে গেছেন তা জানতামই না আমরা। রজতবাবু নিশ্চয়ই বাবার মুখে শুনে কৌতূহলী হয়ে গেছেন, না হলে ওই বনে যাবে না ওরা কোন স্বার্থে? ডেবরা বলল, বাবুরা ওই মন্দিরের কাছে গিয়ে কি যেন খুঁজতো। রূপা ধমক দিয়ে বলল, এবারেও মিথ্যে বলছিস না তো তুই? বাবুরা ওখানে গেলে তোকে বা নিয়ে যাবে কেন? ডেবরা বলল, আমাকে ওরা নিয়ে যায়নি তো। আমি নদীর ওপারে দুটো টিলার মাঝখানে গরু চড়াচ্ছিলাম। দূর থেকে প্রধানকে জঙ্গলের দিকে যেতে দেখে পিছু নিয়েছিলাম। শুভম জিজ্ঞেস করলো, প্রধানটা কে? ডেবরা বলল, চম্পালাল। তারপর